আজ রবিবার, সবার ছুটি, শুধু সত্যের ছুটি নেই। তাই যা বলবো সত্যি বলবো আজও, ঠিক রাত 9টায়। আজ কি বলবো? আসলে সত্যি বলতে তো ডরাই না, তাই শুরুতেই বেশ কিছু ছবি আপনাদের দেখাবো। না, বাংলার নয়, একটু দূরে, নাগপুরে। আজ নাগপুরে আরএসএস সদর দফতরে পৌঁছে গেলেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীও যাননি। 26শে মে 2014 দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরে এতদিনে মোদীও একবারের জন্য সংঘের সদরে পা রাখেননি। সংঘের প্রচারক হিসেবে জীবনের শুরু, সেই কথা একাধিক সাক্ষাৎকারে বলেছেন নমো। কিন্তু সংঘের সদর দফতরে যাননি, আজ গেলেন। কেন? কোনো রাজনৈতিক বাধ্যবাধকতা? নরেন্দ্র মোদীর রাজনৈতিক জীবনে সংঘের গুরুত্বের কথা ফলাও করে বলেছেন একাধিকবার। তবে দিল্লির কুর্সিতে বসার পর সরকার আর সংগঠনের যে ফারাক সংঘ করে, সেটা মেনেই হেঁটেছেন। কিন্তু কি এমন হলো যাতে নাগপুরে ছুটতে হলো মোদীকে? দেশ জুড়ে তো এখন এটাই প্রশ্ন। সেই প্রশ্নের উত্তরই আজ খোঁজার চেষ্টা করেছি আমি। লোকসভা নির্বাচনে 400 পারে স্লোগান দিয়েছিলেন মোদী সারা। সবাই কনফিডেন্ট, মোদী হ্যায় তো মুমকিন হ্যায়। প্রধানমন্ত্রী তো দাবি করেছিলেন তার জন্ম নাকি জৈবিকভাবে হয়নি, পরমাত্মা তাকে পাঠিয়েছেন বিশেষ কাজের জন্য। আসলে কাশ্মীরে 370 ধারা রদ, 3 তালাক বেআইনি ঘোষণা, সর্বোপরি রাম মন্দির প্রতিষ্ঠা আকাশ ছুঁয়েছিল বিজেপির কনফিডেন্স। শোনা যায় সংঘের একাংশ নাকি আগেই সাবধান করেছিলেন এই ওভার কনফিডেন্স নিয়ে। ভোটের ফলে শেষ পর্যন্ত 400 হয়নি। শরিকদের সাহায্যে বিজেপি সরকার গড়ার পর অনেকেই বলেছিলেন মোদী শাহের দর্প হয়েছে চূর্ণ। একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে এবার কি ব্যাক টু বেসিকে যেতে চাইছেন নমো? বা যেতে হচ্ছে? তাই নাগপুরে 12 বছর, এক যুগ পার করে নরেন্দ্র মোদী এলেন নাগপুরের রেশমবাগে। ভারতের গেরুয়া রাজনীতির এপি সেন্টার, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদর দফতর। সেখানে প্রথমবার কোনো প্রধানমন্ত্রী আরএসএস এর প্রথম সরসংঘ চালক কেশব বলিরাম হেডগেওয়ারের স্মৃতি মন্দিরে নত শিরে প্রণাম জানালেন নমো। আগাগোড়া তার পাশে থাকলেন সংঘ প্রধান মোহন ভাগবত। বাজপেয়ী জামানার পর 2014 থেকে টানা বিজেপি সরকার, কিন্তু এমন ফ্রেম আগে কোনোদিন দেখেনি দেশ। সংঘের 2 পথপ্রদর্শক নেতা হেডগেওয়ার এবং গোলওয়ালকারকে শ্রদ্ধা জানানোর পর অভিভূত মোদী লিখলেন, ভারতীয় সংস্কৃতি, জাতীয়তাবাদ এবং সংগঠনের মূল্যবোধে সমর্পিত এই স্থান জাতির সেবায় অনুপ্রেরণা দেয়। বহু বছর আগে এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক হিসেবে পথ চলা শুরু করেছিলেন মোদী। রবিবার নাগপুরের সফরে মোদী বারবার বোঝালেন অনুপ্রেরণা এই সংঘই। आज हम देखते हैं राष्ट्रीय चेतना के संरक्षण और संवर्धन के लिए जो विचार भी 100 साल पहले बोला गया, वो महान वटवृक्ष के रूप में आज दुनिया के सामने है। ये कोई साधारण वटवृक्ष नहीं, राष्ट्रीय स्वयंसेवक संघ भारत की अमर संस्कृति का आधुनिक अक्षय वट है। ये अक्षय वट आज भारतीय संस्कृति को, हमारे राष्ट्र की चेतना को निरंतर ऊर्जावान बना रहा है। हमारा राष्ट्रीय स्वयंसेवक संघ भी एक ऐसा संस्कार यज्ञ है जो अंतर्दृष्टि और बाह्य दृष्टि दोनों के लिए काम कर रहा है।
हमारा शरीर परोपकार के लिए ही है और जब ये सेवा संस्कारों में आ जाती है तो सेवा ही साधना बन जाती है। यही साधना तो हर एक स्वयंसेवक के जीवन की प्राणवायु होती है। কোনো কাজ ছোট নয়, সবার প্রয়াস নিয়ে চলতে হবে। 34 মিনিটের ভাষণে বারবার সেই কথাই বোঝালেন প্রধানমন্ত্রী। মঞ্চে বসে শুনলেন সরসংঘ চালক মোহন ভাগবত। প্রশ্ন উঠছে, হঠাৎ 12 বছর পর কেন নাগপুর ছুটলেন নরেন্দ্র মোদী? বিজেপি নিজেকে দেশের সবথেকে শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা করলেও চিরদিন নেপথ্যেই থেকেছে আরএসএস। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন এটাই সংঘের কৌশল, সরকার আর সংগঠনকে আলাদা রাখা। তাহলে মোদী জামানায় প্রায় 11 বছর সরকার চালানোর পর ঠিক কি হলো? বিরোধীরা বলছে ব্র্যান্ড মোদী ধাক্কা খেয়ে এবার সংঘের স্মরণে। লোকসভায় বিজেপির ফল তো ভালো হয়নি, ওরা এক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, ওরা খুব চিন্তিত ছিল। তার মানে আরো বেশি নির্ভরশীল হয়ে পড়লো বিজেপি আরএসএসের। এখন মানুষের আন্দোলন কোথাও কোথাও বাড়ছে, তা থেকে চাপ সৃষ্টি হচ্ছে। এই চাপ সৃষ্টিতে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে, এটা বুঝেই এখন আরএসএস আবার একেবারে সরাসরিভাবেই সমস্ত পর্দা খুলে ফেলে প্রধানমন্ত্রীকে ডেকে পাঠালেন তাদের হেডকোয়ার্টারে আলোচনার জন্য। প্রধানমন্ত্রী যাচ্ছেন আর মোদিজি এসছেন, সেটা তার সেখান থেকে তার যে সামাজিক কাজের জীবন শুরু হয়েছে আরএসএস থেকে। তো হেডকোয়ার্টারে যেতেই পারেন, সরসংঘ চালকের সঙ্গে দেখা করতে পারেন, এবং কি সংঘের যে নিজস্ব নেটওয়ার্ক সারা দেশে আছে, বিশ্বে আছে, তার যে ফিডব্যাক সেটাও দরকার হতে পারে ওনার। মোদি হে তো মুমকিন হ্যায়, গত কয়েক বছর ধরে এটাই ছিল মোদি সাদে স্লোগান। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন রাম মন্দির উদ্বোধনের পর তাই 400 পার হয়ে গিয়েছে, এটা ধরেই ভোটের ময়দানে নেমেছিল বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো ভোটের আগে বলেই দিয়েছিলেন তিনি নিশ্চিত যে তার জন্ম জৈবিকভাবে হয়নি, পরমাত্মা তাকে পাঠিয়েছেন বিশেষ কোনো কাজ করার জন্য। কিন্তু ভোটের ফলে এই সুপার কনফিডেন্সের ধাক্কা, একক সংখ্যাগরিষ্ঠতার বদলে শরিকি সাহায্যে তৈরি হয়েছে তৃতীয় মোদী সরকার। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে মোদি হেতো মুমকিন হের এই সুপার কনফিডেন্স আরএসএস ভালোভাবে নেয়নি। স্পষ্ট হয়ে গিয়েছিল লোকসভার ফলের পর। নাম না করেই সংঘ প্রধান ভাগবত যেদিন বলেছিলেন উন্নতির কোনো শেষ নেই, মানুষ সুপারম্যান হতে চায় কিন্তু সেখানেই থেমে থাকে না, তারপর দেবতা হতে চায়, তারপর ভগবান। গেরুয়া শিবির সূত্রের খবর, লোকসভার এই ফলের পরেই ফের সংগঠনের রাশ নিজের হাতে নিতে শুরু করেছে আরএসএস। মহারাষ্ট্র, দিল্লি নির্বাচনে নিশ্চুপে কাজ করেছে সংঘ, ফল মিলেছে হাতে নাতে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে সংঘের সঙ্গে নাকি মোদী সাদের কোথাও একটা দূরত্ব তৈরি হচ্ছে, আর সেই দূরত্ব দূর করতেই এই নাগপুর যাত্রা। আগামী যে 3টি নির্বাচন আছে, বিহার, কেরালা এবং পশ্চিমবঙ্গ, এই জায়গাগুলিতে আরএসএস বিজেপির সঙ্গে কতটা থাকবে, কতটা তাদের সমর্থন করবে, এইটি একটি গুরুত্বপূর্ণ আলোচনা হতেও পারে বলে মনে করা যেতে পারে, রাজনৈতিক আলোচনা যদি থাকে। মূল প্রয়োজন এখানে দেশের মানুষের কাছে এই আত্মবিশ্বাস পৌঁছে দেয়া যে আরএসএস এবং বিজেপি একসঙ্গেই আছে। শুধুই কি মানভঞ্জন? বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি কে হবেন? সূত্রের খবর সেই অঙ্কও ছিল এই সফরের নেপথ্যে। নাগপুরের ভাষণে সংঘকে ঠিক কি চোখে দেখেন তিনি, বারবার সেই বার্তা দিয়েছেন মোদী। সরসংঘ চালক মোহন ভাগবতের ছোট্ট ভাষণেও ছিল সৌজন্যের ছোঁয়া। তাহলে কি মুছে গেল সেই অদৃশ্য ফাটল? তাহলে কি দেশে বিজেপিকে দিশা দেখাবে নাগপুর? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী দিনে আরো একটা ভোটের জন্য কিভাবে প্রস্তুতি নেবেন, বাতলে দেবেন নাগপুরি নিয়ন্ত্রক। সম্প্রতি আমরা মহারাষ্ট্রে দেখেছি, দিল্লি নির্বাচনে দেখেছি, নাগপুর মানে আরএসএসই নিয়ন্ত্রকের ভূমিকায়। ভোট উতরেছে এই দুটো রাজ্যেই সসম্মানে বিজেপি। তাই এই মুহূর্তে নাগপুরকে এড়িয়ে যাওয়া বিজেপির পক্ষে সম্ভব নয়। আরো একটা ভোট তো আছে এই বাংলায় 26-এ, একটা বছর হাতে। তার আগে কি বাংলাতেও ওই আরএসএস নিয়ন্ত্রকের ভূমিকায় আসছে? বাংলায় আরএসএস এর প্ল্যান কি? বিজেপিকে তো ছন্ন ছাড়া দিশাহীন মনে হচ্ছে। হিন্দু 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 হিন্দু
করে সুর চড়াচ্ছে, আমার মুসলিম ভোটও চাই বলছে, উন্নয়নের কথা বলছে, দুর্নীতির কথা বলছে। কোনটা বিজেপির এজেন্ডা ভোটে? বঙ্গ বিজেপির অবস্থায় তা স্পষ্ট নয়, তাই আরএসএস এর কাছে শরণাপন্ন। রাজ্যে এবার কোন রাস্তায় যাবে বিজেপি, কোন লাইনে লড়লে ফুল বদলের স্বাদ পাবে পদ্ম? 2020 ভোটের আগে দিল্লির নেতাদের ডেলি প্যাসেঞ্জারি কাজে আসেনি। বছর ঘুরলে বিধানসভা, যা দেখছি বাংলা এবার আর বিজেপিকে একা ছাড়তে পারছে না আরএসএস। তাই বোধহয় টানা 11 দিন রাজ্যে পড়ে রইলেন মোহন ভাগবত, সংঘ প্রধান। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পদ্ম শিবিরের রাজ্য নেতাদের নিয়ে সমন্বয় বৈঠক হলো। সব বিজেপি নেতাদের ওখানে পড়ে থাকতে হলো, উলুবেড়িয়ার তাঁতিবেড়িয়ায়। কিন্তু কৌশল কি ঠিক হলো? আদৌ হলো? ভুতুড়ে ভোটার ইস্যুতে যখন তৃণমূল তোলপাড় শুরু করেছে, তখনই কাঁটা দিয়ে কাঁটা তোলার কৌশল দিল আরএসএস। আর সেই ভোটার তালিকা নিয়েই আসরে নামছে গেরুয়া শিবির। সদ্য বেঙ্গালুরুতে হওয়া আরএসএস এর অখিল ভারতীয় প্রতিনিধি সভায় তা নিয়ে পাশ হয়েছে প্রস্তাব। ঠিক হয়েছে সীমান্ত যে জেলাগুলো রয়েছে সেই সমস্ত এলাকায় গিয়ে হিন্দুদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ছে কিনা খুঁজে দেখবে বিজেপি। যদি দেখে হ্যাঁ, ঝাঁপিয়ে পড়বে বিজেপি। সীমান্তের এলাকা যেখানে অনুপ্রবেশ সমস্যা বেশি, সেখানেই বাড়তি নজর দিতে হবে। শুধু অভিযোগ করলে হবে না, লাগাতার কর্মসূচিতে থাকতে হবে। সিদ্ধান্ত গেরুয়া শিবিরের। 6 এপ্রিলের পর বিডিও অফিসগুলোতে একটানা অবস্থান কর্মসূচির পরিকল্পনা রয়েছে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ 2000 কিলোমিটারের বেশি এলাকা জুড়ে বাংলাদেশ সীমান্ত। 2026 নির্বাচনের আগে সেই সীমান্ত এলাকাকেই ফের একবার পাখির চোখ করছে গেরুয়া শিবির। জলপাইগুড়ি, রায়গঞ্জ, বালুরঘাট, মালদা উত্তর, রানাঘাট, বনগাঁ 2024 লোকসভা নির্বাচনেও খালি হাতে ফেরায়নি পদ্ম শিবিরকে। ছাব্বিশেও এই সীমান্ত এলাকাতেই বাড়তি নজর। সেই সঙ্গে সংখ্যালঘু প্রভাবিত অঞ্চলেও হিন্দুদের মন রাখতে আসরে নামছে পদ্ম শিবির। হাতিয়ার সেই ভোটার তালিকা। সংখ্যালঘু প্রভাবিত এলাকায় হিন্দুদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়া নিয়ে ইতিমধ্যেই সুর চড়াতে শুরু করেছেন শুভেন্দু সুকান্তরা। পশ্চিমবঙ্গে ভুতুড়ে ভোট তুলেছে তৃণমূল কংগ্রেস। রোহিঙ্গা মুসলমান অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টের নাম তুলেছেন তৃণমূল কংগ্রেস। 9টা বর্ডার জেলাতে অবৈধ ভুয়া ভোটারের নাম তুলেছে তৃণমূল কংগ্রেস। ভুতুড়ে ভোটারের অভিযোগ এতদিন করেছে এবং বাংলাদেশ থেকে মুসলিমদেরকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নাগরিকত্ব পাইয়ে দিয়ে ভোটার লিস্টে নাম তুলে দেওয়ার বহু ভুরি ভুরি উদাহরণ পশ্চিমবঙ্গে আছে। মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনার মতো জেলাগুলিতে বারবার এই ধরনের অভিযোগ তুলছে বিজেপি। হিন্দুদের একজোট করতে জনবিন্যাস পরিবর্তনের অভিযোগ তুলছে পদ্ম শিবির। আমরা 80-র দশক থেকে মাঝামাঝি থেকে বলছি যে সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন, বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্ত। আমরা ভারতীয় মুসলমানদের পক্ষে। যে মুসলমানরা আছেন আমরা তাদের কাছে আহ্বান জানাই, কারোর হাতে ক্রীড়নক ভোট ব্যাংক হয়ে থাকবেন না। সাইলেন্টলি ডেমোগ্রাফি চেঞ্জ করা হচ্ছে, এই অভিযোগে বরাবরই সরব থেকেছে বিজেপি। আর এবার 26 নির্বাচনে সেই হিন্দুত্বকেই সামনে রেখে ভোটার ব্যাংকের পলিটিক্সও করতে চাইছে সংঘের নির্দেশ অনুযায়ী গেরুয়া শিবির। হিন্দু ভোটারদের বাদ পড়ার অভিযোগ নিয়ে কর্মসূচির নির্দেশ আরএসএস এর। রাজ্যের সব হিন্দু সংগঠনকে একজোট করে ময়দানে নামার পরিকল্পনা করেছে সংঘ। আরএসএস এর অখিল ভারতীয় প্রতিনিধি সভার 2 দিনের বৈঠকে এই প্রস্তাব পাশ হয়েছে। অভিযোগ এলেই সংশ্লিষ্ট এলাকায় ধারাবাহিক কর্মসূচির নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের গেরুয়া শিবিরের নেতাদের। সীমান্তবর্তী এবং সংখ্যালঘু প্রভাবিত এলাকায় হিন্দু ভোটারদের তালিকা তৈরি করছে বিজেপি। তৈরি করা হয়েছে জেলা ভিত্তিক মনিটরিং সেল। কেন্দ্রীয় নেতাদের নিয়মিত রিপোর্ট জমা করা হচ্ছে। অনুপ্রবেশের অভিযোগ থাকা এলাকায় ধর্মীয় সাংস্কৃতিক কর্মসূচি করার নির্দেশও দেওয়া হয়েছে গেরুয়া শিবিরের নেতাদের। হিন্দু ভোটারদের নাম বাদ পড়ার অভিযোগ নিয়ে কমিশনে ধর্নার মতন কর্মসূচি নিচ্ছে বিজেপি। 6 এপ্রিল বিডিও অফিসগুলোতে একটানা অবস্থান কর্মসূচির পরিকল্পনা নেওয়া হয়েছে। বাংলাদেশে পালা বদলের পর
ওপারের সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের উপর অত্যাচার নিয়ে সংখ্যালঘু প্রভাবিত এবং সীমান্তবর্তী এলাকায় প্রচার করেছে বিজেপি। এবার বাংলায় অনুপ্রবেশ ইস্যুতে দিল্লি থেকে কলকাতা সুর চড়াচ্ছে পদ্ম শিবির। এমনকি সংসদেও অনুপ্রবেশের জন্য তৃণমূলকে দায়ী করে বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। कि ये 450 किलोमीटर फेंसिंग रुकी है तो केवल और केवल बंगाल सरकार की दया की दृष्टि घुसपैठियों के पर जो है इसके कारण। অঙ্ক কষে দিয়েছে আরএসএস, সেই মতো হিসেব বুঝে পদক্ষেপ শুরু করেছে বিজেপি। তবে শেষ পর্যন্ত এই সমীকরণ ইভিএমে আদৌ ছাপ ফেলতে পারবে কি? এই তো গেল বাংলার কথা। গোটা দেশে বিজেপি কিভাবে এগোবে? আরএসএস এর ভরসা একটার পর একটা নির্বাচনে যাবে। নাগপুর সফর, মোদির এই নাগপুর সফরের নেপথ্যে নাকি রয়েছে অন্য অঙ্ক মনে করছেন অনেকেই। বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে জেপি নাড্ডার মেয়াদ শেষ হয়েছে অনেকদিন। তার চেয়ারে বসবেন কে? সূত্র বলছে মোদি শাহ চাইছেন দল চালানোর দায়িত্ব দেওয়া হোক এমন কাউকে যিনি তাঁদের তালে তাল মেলাবেন। সরকারের কাজে প্রশ্ন তুলে বসেন এমন কাউকে তারা চান না, স্বাভাবিক। অন্যদিকে লোকসভা ভোটের আগে থেকেই নাকি অন্য হাওয়া বইছে নাগপুরে। ভোটে সেভাবে নাকি কাজ করেনি আরএসএস এর সংগঠন। এবার মোদি শাহের পাশাপাশি বিজেপিতে স্বাধীন মনোভাবের কোনো দক্ষ সংগঠককে চায় আরএসএস। আর এই টানাপোড়েনে আজকে সভাপতি বাছাই। সেই জট কি খুলবে নাগপুরেই? সেই উত্তর পাবেন মোদি। উত্তর ভারতে বা হিন্দি বলয়ে নতুন করে বৃদ্ধির কোনো সুযোগ নেই। বিজেপির নজরে এখন দক্ষিণ আর পূর্ব ভারত। সেদিকে নজর রেখে সভাপতি পদে ভাবা হতে পারে দক্ষিণের কোনো নেতাকে। এমনকি বাংলা বিহারে ভোটের দিকে তাকিয়েও কোনো নেত্রীকে, মানে মহিলা নেত্রীকে দলের সর্বভারতীয় সভাপতি করতে পারে পদ্ম শিবির। বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে জগৎ প্রকাশ নাড্ডার শেষের বছর পার করে গিয়েছে। মাঝে লোকসভা ভোট হয়েছে, তারপর মহারাষ্ট্র, দিল্লির মতো হাই ভোল্টেজ নির্বাচন। জেপি নাড্ডার মেয়াদ বেড়েই চলেছে। নতুন করে সর্বভারতীয় সভাপতির খোঁজ শেষ হচ্ছে না বিজেপিতে। জুন মাস থেকে কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন নাড্ডা। সমালোচকরা প্রশ্ন তুলছে বিজেপির এক ব্যক্তি এক পদ নীতি নিয়ে। এরই মধ্যে শিওরে এবার বিহার, বাংলা, কেরালার নির্বাচন। সূত্রের খবর, মার্চের মাঝামাঝি নতুন সভাপতির নাম ঘোষণা করে দিতে পারে পদ্ম শিবির। কিন্তু নাড্ডার চেয়ারে বসবেন কে? নরেন্দ্র মোদীর নেতৃত্বে পরপর 3 বার কেন্দ্রের সরকার করেছে বিজেপি। দেশের 22টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ক্ষমতায় আছে বিজেপি এবং তাদের জোট সঙ্গীরা। দেশ জুড়ে জনপ্রিয়তার এই পর্যায়ে সর্বভারতীয় সভাপতি বাছাই রীতিমতো চ্যালেঞ্জের। হিন্দি বলয়ে পদ্মের নতুন করে বিকশিত হওয়ার অবকাশ এখন কম। ভবিষ্যতের লক্ষ্যে বিজেপির টার্গেট এখন বাংলা, দক্ষিণ ভারত। সূত্রের খবর, সর্বভারতীয় সভাপতি বাছাইয়ের ক্ষেত্রে এই ফ্যাক্টরগুলি মাথায় রেখে এগোচ্ছে বিজেপি। কথা হচ্ছে আরএসএস এর সঙ্গেও। মোদীর নাগপুর সফরের পর রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন সংগঠন আর সরকারে ফারাক নেই। সেই ছবি দেশের সামনে তুলে ধরা গিয়েছে। তাহলে নাড্ডার জুতোয় পা গলাবেন কে? দক্ষিণে নজর রেখে দক্ষিণ ভারতীয় কোনো নেতাকে দায়িত্ব দেওয়া হতে পারে। কেন্দ্রীয় মন্ত্রী জি কিষণ রেড্ডির নাম নিয়ে জল্পনা শুরু হয়েছে। ধর্মেন্দ্র প্রধান, ভূপেন্দ্র যাদব নিয়ে আলোচনা চলছে পদ্ম শিবিরের অন্তরে। তবে এই সব নামের বাইরে যে নাম নিয়ে আলোচনা চমকে দিচ্ছে তা হলো 2 নেত্রীর নাম। অন্ধ্রের নেত্রী দগ্গুবতী পুরন্দেশ্বরীকে সর্বভারতীয় বিজেপির দায়িত্ব দেওয়া হতে পারে। এই মুহূর্তে অন্ধ্র বিজেপির রাজ্য সভাপতি তিনি। তবে টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডুর সঙ্গে আত্মীয়তার কথা টেনে বাদ সাধছেন অনেকে। নাম উঠছে বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী বনথি শ্রীনিবাসনের। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বলছে কোনো নেত্রীর নামে এবার শিলমোহর দিতেই পারে বিজেপি।
কারণটা অবশ্যই মহিলা ভোট। বিহারে মহিলাদের ভোটদানের হার পুরুষদের থেকে বেশি। বাংলায় মহিলা ভোটারটা নির্ণায়ক শক্তি। কেরালাতেও একই ছবি। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, বাংলা থেকে মহারাষ্ট্র, ঝাড়খণ্ড মহিলাদের জন্য প্রকল্পের ডিভিডেন্ড পেয়েছে ক্ষমতায় থাকা দল। সেই প্রবণতায় নজর রেখে নেত্রীর হাতে দলের রাশ তুলে দিতেই পারে বিজেপি। আর এবার সময় গত সপ্তাহটাকে একবার ফিরে দেখার। গত সপ্তাহের সবথেকে বড় ইভেন্টগুলোর মধ্যে প্রথম কি? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অক্সফোর্ডে ভাষণ। কি হয়েছিল সেই ভাষণে? তার সঙ্গে যা হয়েছিল তা ঠিক না বেঠিক? এই তর্ক চলছে, চলবেও। আসুন ঠিক বেঠিকের হিসেব কষি। গতকাল অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর ভাষণের সময় বাম ছাত্র সংগঠন এসএফআই যা করলো তা দেখে এটা না বলে পারছি না। যা বলবো সত্যি বলবো। আপনাদের কাছে এটাই আমার শপথ। আমি স্পষ্ট কথা বলি, কারণ আমি বাক স্বাধীনতায় বিশ্বাসী। কিন্তু বাক স্বাধীনতা মানে কি? যেখানে খুশি যা খুশি বলে দেওয়া? আসলে গতকাল অক্সফোর্ডের কেলগ কলেজে যা হলো, তারপর এই প্রশ্ন করতে আমি বাধ্য হচ্ছি। রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তৃতায় হঠাৎ গোলমাল। শিল্প নিয়ে, আরজি কর নিয়ে প্রশ্ন না, প্রশ্ন নয়, প্রশ্নের নামে বিদেশের মাটিতে অসভ্যতা। মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণে রাজ্যে শিল্প সম্ভাবনার কথা তুলতেই দর্শক আসন থেকে টাটা সিঙ্গুরের প্রসঙ্গ। I am not lying, please. My brother, please listen. Please listen carefully. I'll be very happy if you ask me the question. I don't mind. Tata, they have set up their industry in Kharagpur. They have set up their IT industry in Rajanat area also. ভালো করে শুনুন, সরাসরি বিদেশের মাটিতে বাংলার মুখ্যমন্ত্রীকে বলা হচ্ছে মিথ্যেবাদী। দর্শক আসন থেকে উঠল আরজি কর কাণ্ডের কথাও। মঞ্চ থেকে ছক্কা হাঁকালেন মমতাও। হাসি মুখে বুঝিয়ে দিলেন তিনি গণতন্ত্রের পক্ষে। I can't hear. Speak more loudly. Speak more loudly, please. I don't mind. Please raise your voice. It is a democracy. Please raise your voice. I'll listen. আমিও গণতন্ত্রের পক্ষে, বাক স্বাধীনতার পক্ষে, আর আপনি বিলক্ষণতা জানেন। কিন্তু আমি এটা বিশ্বাস করি, গ্রেটার ফ্রিডম কামস উইথ গ্রেটার রেসপন্সিবিলিটি। তাই আমি বিশ্বাস করি স্থান, কাল, পাত্র বিচার করে তবে কথা বলা উচিত। ঘরের ঝামেলা রাস্তায় নিয়ে ফেললে যা হয়, গতকাল ঠিক তাই হয়েছে। আচ্ছা আপনি বলুন, এই বাংলায় পরীক্ষিত, প্রমাণিত মমতা বিরোধী নেতার নাম কি? যে কজন আছেন তার মধ্যে অধীর রঞ্জন চৌধুরী অন্যতম। শুনুন তো কি বলছেন। যে বিদেশের মাটিতে যে প্রশ্নের উত্তর দিচ্ছে এবং যে প্রশ্ন করছে, উভয়ের কতগুলো শালীনতা মেনে চলা এই কারণে উচিত, না হলে বাংলা ক্রমশ লাফিং স্টক হয়ে যাচ্ছে, অর্থাৎ হাসির খোরাকে রূপান্তরিত হচ্ছে। আচ্ছা, অধীর চৌধুরীর মতো মমতা বিরোধী আর কজন আছেন? গত কয়েক বছর প্রত্যেকটা ইস্যুতে বিনা আপোষে মমতা আর তার সরকারের সমালোচনা করে গেছেন। তারপরও তিনি বলছেন যা হয়েছে ঠিক হয়নি। তবে অধীরের নিজের দলের প্রদেশ সভাপতি অধীরের পাশে নেই এই ইস্যুতে। মুখ্যমন্ত্রী যেখানেই যাবেন আরজি করের প্রশ্ন উত্থাপিত হবে। মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করবেন না তো কাকে করবেন? আসলে গতকাল কি হয়েছে জানেন? বিদেশের মাটিতে মমতা ব্যানার্জিকে বেকায়দায় ফেলার চেষ্টা। কারণ মমতা ব্যানার্জি এবং তার পরিচালিত সরকারের বিরুদ্ধে অনেক ক্ষোভ, অনেক অভিযোগ এসএফআই এর আছে। বেশ, তো অভিযোগ থাকবে না এ তো হতে পারে না, আর অভিযোগ থাকলে তা বলা যাবে না এটাও হতে পারে না। কিন্তু বলছি কোথায়? যেখানে মমতা ব্যানার্জি ভারতের প্রতিনিধিত্ব করছেন, ভারতের ইমেজ জড়িয়ে আছে গোটা ঘটনায়। গোটা সভায় আগাগোড়া হাসি মুখেই কিন্তু থেকেছেন বাংলার মুখ্যমন্ত্রী। এরকম তীব্র আক্রমণের মুখে পড়েও কখনো হাত জোড় করে কথা বলেছেন, কখনো বলেছেন মিষ্টি চকলেট দেওয়ার কথা। I will send the chocolates to you and your
নেত্রীর প্রতি আমার ব্যক্তিগত কোনো দায়বদ্ধতা নেই, একদম নেই। তবু গতকালের ঘটনার পর কথা না বলে পারছি না, সিনেমার মুন্না ভাইয়ের গান্ধীগিরির কথা আপনাদের মনে না করিয়ে পারছি না। অক্সফোর্ডও দেখলো মমতা ব্যানার্জির গান্ধীগিরি। আসলে বিদেশের মাটিতে এমন একটা অনভিপ্রেত পরিস্থিতি যে হতে পারে, সম্ভবত সফরের আগেই তা আন্দাজ করেছিলেন মমতা। তাই যারা প্রশ্ন তুললেন, নিজের বিরোধী জীবনের ছবি দেখিয়ে মমতাও বিদেশের মাটি থেকেই তাদের এবং তাদের পূর্বসূরিদের জবাব দিলেন। মমতাও প্রস্তুত হয়েই গিয়েছিলেন। This is you want to kill me. I was about to die. This is your atrocities. Just see, just have a look. Have a look. How you. This is not a drama platform. Instead of insulting me, you are insulting your own institution. ঠিকই বলেছেন মমতা ব্যানার্জি, নাট্যমঞ্চ নয়। তবে এসএফআই বুঝলে তো, সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় তেড়ে ফুড়ে নেমে পড়েছে সিপিএম এর ছাত্র সংগঠনের নেতারা। বিদেশের মাটিতে মমতার কাছে 10 গোল খেয়েও তারা গর্বিত। প্যাথোলজিক্যাল লায়ারের মতন মুখ্যমন্ত্রী বিদেশ সফরে গিয়ে পশ্চিমবাংলা সম্পর্কে একটার পর একটা মিথ্যে কথা বলে যাবেন, তারপরে ভেবেছিলেন পার পেয়ে যাবেন, কিন্তু এসএফআই কোথাও কোনো অবস্থাতেই ওনাকে পার পেতে দেবেন। বিদেশের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের প্রতিনিধি। ভারত সবার আগে, দেশ সবার আগে, দেশ আমাদের সবার মা। আমরা বিদেশের মাটিতে এই মাকে অপমান করতে পারি না। এসএফআই বোঝে না কেন? স্বাভাবিকভাবেই মায়ের অপমান মানে ভারতের অপমান। মমতা ব্যানার্জি ভারতের প্রতিনিধি, মানে ভারত অপমানিত হয়েছে গতকাল লন্ডনে বিদেশের মাটিতে। বাক স্বাধীনতার ধ্বজাধারী প্রশ্নকর্তারা সেটা বোঝেন? এই বিরোধীদের কাছে প্রশ্ন করছে আমি, আপনাদের কাছে দেশের সম্মান ম্যাটার করে না? 34 বছর বাংলায় ক্ষমতায় থাকা বামেরা এখন শূন্য। একের পর এক নির্বাচনে খাতা খুলতে পারে না। আরজি করনি, বামেরা কম চেষ্টা করেনি, ব্যর্থ। যাদবপুর ধরার চেষ্টা করলো, হলো না। তারপরও হারাকিরি হলো না তো। পোড় খাওয়া রাজনৈতিক মমতা আবেগ বশে রেখে পাল্টা বার্তা দিয়েছেন অক্সফোর্ডের মঞ্চ থেকে। If you want to make it a political platform, go to Bengal and tell your party to be more strong and more steady to fight against the communal people. দেখুন, মমতাকে অপদস্থ করার ইচ্ছে এসএফআই এর থাকলেও দুধে রাজনীতিকের মতো ব্যবহার করেছেন মমতা ব্যানার্জি। আমি সমস্ত অভিযোগ তা সত্যি না মিথ্যেই তর্কেই ঢুকবো না। অভিযোগের সত্যাসত্য প্রমাণ হওয়া খুব প্রয়োজন, তাকে রুল আউট করা যায় না। কিন্তু যে সিদ্ধান্ত নিয়েছে গতকাল এসএফআই, তাতে রাজনৈতিক ডিভিডেন্ড কার হলো? দেখুন, শুনুন ভালো করে, এক্ষুনি শুনলেন। ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধে লড়াই শক্তিশালী করার বার্তা দিচ্ছেন মমতা অক্সফোর্ডে দাঁড়িয়ে। আর তখনই অক্সফোর্ডে প্রশ্ন তুলতে শুরু করলেন আর এক দল দর্শক। সোজা ব্যাটে তাদের বাউন্সারও বাউন্ডারির বাইরে পাঠালেন বাংলার মুখ্যমন্ত্রী। I am for Hindu, Muslim, Sikh, Isai. I am for all. I am for all. I am for unity. You people are not. Don't mention only one caste. Mention all the castes together. আবারও খানিক একসঙ্গে রাম বাম যে গেরুয়াপন্থীদের মমতা বার্তা দিলেন, তারা কি বলছেন? অক্সফোর্ডের কাণ্ড কারখানায় বঙ্গ বিজেপি আড়াআড়ি 2 ভাগ। দিলীপ শ্রমিকদের মুখে 2 রকম কথা। মমতা ব্যানার্জির কাছে কোনো উত্তর নেই। এখানে তো ধমকে চমকে বন্ধ করে দেন, সাংবাদিককে বার করে দেন, কিন্তু লন্ডনে তো সেটা হবে না। কিন্তু এটাকে আমরা সমর্থন করি। আমাদের বিরোধী দলের ওপরে যদি মুখ্যমন্ত্রী হন, প্রধানমন্ত্রী হন বা যে কোনো ভারতীয় ব্যক্তিত্ব যদি বিদেশ সফরে থাকেন, তার সমালোচনা করাটাও রাজনৈতিক সৌজন্যের মধ্যে পড়ে না। দেশের সম্মান নষ্ট বলছেন খোদ বিরোধী শিবিরের একাধিক নেতা। বামেদের তুলোধনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্টের বন্যা বইয়ে দিয়েছে তৃণমূল। ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবেই অসভ্যতা করার চেষ্টা করেছে। পাবলিক ঘাড় ধাক্কা দিয়ে এই 6 পিসকে বার করে দিয়েছে। এই ঘটনা চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে হাসি মুখে একের পর এক জুতো এই
সিপিএম এর উচ্চিংড়েগুলোর মুখে মারলেন হাসি মুখে, এই জুতোগুলো আসলে সিপিএম এর ওই লন্ডনের উচ্চিংড়েগুলোর মুখে পড়েনি, তাদের বাংলার এক একটা নেতার গালে পড়েছে। আর এইটা তারা আলটিমেটলি নিজের রাজ্যকে ইনসাল্ট করলো, নিজের দেশকে ইনসাল্ট করলো। তৃণমূল বলছে অক্সফোর্ডে যা হয়েছে তা দেশের অপমান। এর আফটার শক যে কি হবে সিপিএম এর নেতারা কবে বুঝবেন? সমালোচনায় কোণঠাসা হয়েও তাদের দাবি, যা করেছি বেশ করেছি। 190 বছরের পরাধীনতাকে যিনি আবেগে আপ্লুত হয়ে ঐতিহ্য বলে মনে করেন, তার বিরুদ্ধে মুখোমুখি দাঁড়াবে এসএফআই। এটাই এসএফআই, এবং আমি মনে করি স্যালিউট জানানো উচিত। মুখ্যমন্ত্রী সেই ধক হবে না। বাংলার মানুষ আমাদের প্রত্যেকের মাথা হেঁট হয়ে গেছে এই কারণে যে আমাদের মুখ্যমন্ত্রী প্রশ্নের উত্তর দিতে পারেননি, তিনি কথা ঘোরানোর চেষ্টা করেছেন এবং পাল্টা তার দলবলরা বাজার গরম করার চেষ্টা করেছেন। লজ্জায় মাথা হেঁট হচ্ছে কার? আমাদের বাংলার। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন ঘরের কথা এভাবে হাটের মাঝে নিয়ে গিয়ে আসলে নিজেদেরই খেলো করলো সিপিএম এসএফআই। আমাদের সূত্র বলছে বিদেশের মাটিতে হাতে গোনা 2-4 জন যে এমনটা করতে পারেন তা আগে থেকেই খবর ছিল। তাই শত অভব্যতা আর বিরোধিতার মাঝে পড়েও মাথা ঠান্ডা রেখে বিরোধীদের 10 গোল দিয়েছেন মমতা। হ্যাঁ, 10 গোল। এই জন্য বলছি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় রেগে যাননি। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির লাইন ধরে এগিয়েছেন এবং সিম্প্যাথি মমতা বন্দ্যোপাধ্যায়ই পেয়েছেন। এক মহিলাকে বিদেশের মাটিতে আক্রমণ করা হলো, সিম্প্যাথি কে পেল? এসএফআই হারাকিরি করলো না? 2011 সালের পর রক্তক্ষয় হতে হতে রাজ্যে বামেরা রক্তাল্পতায় ভুগছে, অ্যানিমিক। তখন বিদেশের মাটিতে রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীকে হেনস্থার চেষ্টা আদৌ ভালোভাবে নেবে বাংলার মানুষ? বাংলার মানুষ আরজি কর কাণ্ডের পরেই, যে আরজি কর নিয়ে তারা প্রশ্ন করলেন লন্ডনে, অক্সফোর্ডে, সেই আরজি কর পর্বের পরেই বামেদের রিজেক্ট করেছে। 6-0 ছিল উপনির্বাচনের ফল আরজি করের পরপরই। 0 থেকে ফেরা আদৌ কি সম্ভব হবে বিদেশের মাটিতে মমতা ব্যানার্জিকে আক্রমণ করে? আর কতটা পথ চললে বামেরা বুঝবে যে কি করলে 0 থেকে 1 হওয়া যায়? অক্সফোর্ডের ভাষণ শেষে সেই জবাবটাই বোধহয় দিয়েছেন মমতা ব্যানার্জি। If you miss the train I am on, you will not know that I am gone. You can hear the whistle blow 100 miles. You have to go 100 miles. You have lost yourselves. Your credential lost. But my credentials, only I bow down my head to all of you. এবার এক ঝলকে খুব ইম্পর্টেন্ট কিছু খবর। কাঁথি কৃষি সমবায় ভোটে পুলিশের সঙ্গে অখিল গিরির বচসা, অখিলকে লাঠিপেটের দাওয়ায় দিলীপ ঘোষের। বিজেপি নেতাকে পাল্টা আক্রমণ সুপ্রকাশ গিরি। মালদার মোথাবাড়ির পথে তুলকালাম, সুকান্তকে বাধা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের, ব্যারিকেড ভাঙার চেষ্টা, রাস্তায় অবস্থান বিজেপি রাজ্য সভাপতির। নাগপুরে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার আরএসএস এর সদর দফতরে নমো, সংঘ প্রধান মোহন ভাগবতের সঙ্গে এক মঞ্চে প্রধানমন্ত্রী। গত সপ্তাহে আপনাদের সঙ্গে পরিচয় করিয়েছিলাম মামা ভাগ্নের। ভুলে যাননি তো? ভাগ্নে কিন্তু বেশ প্রভাবশালী। ভাগ্নে আবার প্রভাবশালীর জামাইও। না, এখনই পুরোটা বলছি না, চলুন ফিরে যাই। কথায় বলে মামা ভাগ্নে যেখানে, বিপদ নেই সেখানে। তবে এই মামা ভাগ্নের কথা একেবারে আলাদা। এই জুটিতে বরং বিপদই বেশি। এখানে মামার কাঠগড়ায় ভাগ্নে। তা সপ্তাহের প্রথম কাজের দিনে কোন মামা ভাগ্নের গপ্প শোনাবো আপনাকে? মামা কে, ভাগ্নেটি বা কে? ভাগ্নেকে আপনি চেনেন, বিলক্ষণ চেনেন। চিনেছেন তো আগের দিন, যেদিন হেভিওয়েট শ্বশুর জামাইকে দেখলেন। সেদিনের জামাই আজকের ভাগ্নে, অর্থাৎ কল্যাণময় ভট্টাচার্য
ভট্টাচার্য, পার্থ চট্টোপাধ্যায়ের জামাই। আজকের গল্পে জামাই আর তার মামা প্রধান চরিত্র। মামা বলছেন বিপদের নাম ভাগ্নে। প্রাক্তন শিক্ষামন্ত্রীর পরিবারে যে গল্প এবার আপনাদের শোনাবো তা হার মানাবে যে কোনো ফ্যামিলি ড্রামাকে। আর এই নিয়েই আমাদের আজকের মেগা এক্সক্লুসিভ রিপোর্ট, যা দেখলে হিট মেগা সিরিয়ালও ফানসে লাগবে আপনার। কারণ যা বলি সত্যি বলি। এবার গল্পটা বলি। শ্বশুরের বিরুদ্ধে রাজসাক্ষী হয়ে মামলা থেকে আগেই রেহাই পেয়ে গেছেন জামাই। তবে এই জামাই মানে ভাগ্নেকে কাঠগড়ায় তুলছেন কল্যাণের মামা, ইডির অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী নিয়োগ দুর্নীতি মামলায়। আদালতে দাঁড়িয়ে মামা কি বলেছেন জানেন? বলেছেন, আমি যা বলছি সত্যি বলছি, স্বেচ্ছায় কারোর চাপে নয়, নিজে বলছি। আমাদের মেগা এক্সক্লুসিভ রিপোর্টে দেখাবো পশ্চিম মেদিনীপুরের পিংলার অখ্যাত খিরিন্দাতে এই ঝাঁ চকচকে স্কুল তৈরি করেছিল বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ট্রাস্ট। আর এত বড় কর্মকাণ্ড যার জমিতে, তিনি আর কেউ নন, এই মামা কল্যাণময় ভট্টাচার্যের মামা। আদালতে চলছে যার সাক্ষ্য গ্রহণ। এই ছবি দেখে আপনাদের মনে হতেই পারে মামা বাবু বড় কেউ কেটা কেউ। আদৌ তাই? পিংলার বাতাসে যদি কান পাতেন শুনবেন অন্য গল্প। মাত্র কটা বছর আগেও এই মামা পুরোহিতের কাজ করে সংসার চালাতেন। হঠাৎ বিশাল গাড়ি করে ঘুরতে শুরু করেন। মামার দাবি ছিল 2018 থেকে ধাপে ধাপে তিনি এই জমি কেনেন। পরে 7 বিঘা জমি লিজ নিয়ে স্কুল তৈরি করেন ভাগ্নে কল্যাণময়। বিষয়টা শুনে যত সোজা মনে হচ্ছে মোটেই নয়। আগেই বলেছি, পুরো গল্প শুনলে আপনাদের কাছে মেগা সিরিয়ালের প্যাচ পানসে লাগবে। বাকিটা শুনুন। আদালতে দাঁড়িয়ে মামা বলছেন ভাগ্নেকে বিশ্বাস করেছিলেন, আর কিছু জানেন না। এ যেন একে অপরের ওপর দোষ চাপিয়ে নিজেকে বাঁচানোর মরিয়া চেষ্টা। একদিকে প্রাথমিকের নিয়োগ মামলাতে রাজসাক্ষী হয়ে গেছেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই, যা এই মামলাতে পার্থ চট্টোপাধ্যায়কে বিপদে ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে আবার আদালতে কাঠগড়ায় দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের মামা সে বয়ান দিচ্ছে তারই ভাগ্নের বিরুদ্ধে, অর্থাৎ কল্যাণ ভট্টাচার্যের বিরুদ্ধে। বিশ্বাস, স্নেহের ভাগ্নেকে বিশ্বাস করে ফেঁসে গিয়েছেন। আদালতে বারবার প্রমাণ করার চেষ্টা করছেন মামা বাবু। আইনজীবী তাকে প্রশ্ন করেন, 3টে কোম্পানির ডিরেক্টর আপনি, 2টোর পার্টনার, ব্যাংকের যাবতীয় সই করতেন। মামা বলছেন, আমি জানতাম না। আইনজীবী বলছেন, কোন কাগজে সই করলেন সেটা না দেখে সই করলেন, এটা আপনার অভ্যেস? মামা বলছেন, হ্যাঁ সই করতাম, কিন্তু হ্যাবিট নয়। কল্যাণকে বিশ্বাস করতাম, তাই যেখানে বলতো সই করতাম। ভাবুন, মামার দাবি বিশ্বাসের সুযোগ নিয়ে তাকে আইন, আদালত আর কেলেঙ্কারির ফাঁসে জড়িয়েছে গুণধর ভাগ্নে, মানে হেভিওয়েট শ্বশুরের জামাই কল্যাণময়। পরম স্নেহের সেই ভাগ্নে অবশ্য রাজসাক্ষী হয়ে আপাতত মামলার বাইরে। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর থেকে মুখ খুলতে চেষ্টা করেছেন মামা বাবু। তাকে 5-6 বার জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রের গোয়েন্দা সংস্থা। ইডির কাছে কি বলেছেন মামা বাবু শুনুন। আগে কৃষিকাজ করতেন, মাসে আয় ছিল 20 থেকে 30 হাজার। ভাগ্নে কল্যাণময় তাকে কোম্পানি তৈরির প্রস্তাব দেন। মেসার্স বোটানিক অ্যাগ্রোটেক প্রাইভেট লিমিটেড নামে সংস্থা করেন। কোম্পানিতে কল্যাণময় 10 লক্ষ টাকা বিনিয়োগ করেন। মামার দাবি তিনি ছিলেন শুধুই বেতনভোগী কর্মচারী। মাস গেলে পেতেন 50,000 টাকা। ভাগ্নে কল্যাণময় মেসার্স অধিকারী ট্রেডার্স এবং মেসার্স এসকেপি এন্টারপ্রাইজেস নামে 2টো সংস্থার পার্টনার করা হয় তাকে। এছাড়াও মেসার্স ইমপ্রোলাইন কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড আর HEI ওয়েলথ ক্রিয়েশন রিয়েলটার্স প্রাইভেট লিমিটেডের পরিচালক করা হয়েছিল। আরো একাধিক সংস্থার পার্টনার তাকে করা হয়। আরো দাবি করছেন মামা, সব কোম্পানি নিয়ন্ত্রণ করতেন ভাগ্নে কল্যাণময়, মানে কল্যাণের কল্যাণী মামার বাড়বাড়ন্ত। স্কুলের প্রশাসনিক প্রধান ছিলেন মামা, সেখানেও নাকি ভাগ্নের নির্দেশেই কাজ করতে হতো। অভিযোগ কি? পার্থর স্ত্রীর
নামে তৈরি ট্রাস্ট আর স্কুলের মাধ্যমেও কালো টাকা সাদা করা হতো। ইডি বলছে, বয়ানে মামাবাবু জানিয়েছেন কল্যাণময় তাকে বলেন স্কুলের জমি কেনা, মাটি ভরাট, নির্মাণ সামগ্রী কেনার টাকা পার্থ চ্যাটার্জি দেন। কল্যাণময় ভট্টাচার্যের মাধ্যমে নগদে 14 থেকে 15 কোটি টাকা দেওয়া হয়েছিল। ক্যাশ 14 থেকে 15 কোটি টাকা ক্যাশ। ভাবতে পারছেন? তার বাড়ি থেকে পাওয়া নথি বাজেয়াপ্ত হলে আপত্তি নেই, তিনি বা তার পরিবার সম্পত্তি কেনার জন্য কোনো অর্থ ব্যয় করেননি। একবার ভাবুন, একজন গ্রামের পুরোহিত, তার নামে হঠাৎ সম্পত্তি, বাড়ি, গাড়ি। এখন আদালতে দাঁড়িয়ে যেন মনে মনে বলছেন, জম জামাই ভাগনা কেউ নয় আপনা। আরে প্রভাবশালীদের কথা বলছি, দুর্নীতির কথা বলছি, আর জনৈক মনীষ জৈনের কথা হবে না? গত সপ্তাহের অন্যতম সেন্সেশনাল খবর, এক্সক্লুসিভ, জনৈক মনীষ জৈন। কথায় বলে নামে কি আসে যায়, কিন্তু প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে এই নাম নিয়ে যত রহস্য। দুর্নীতির সঙ্গে ডায়েরির যোগ আমরা জানি, আজ দেখাবো তেমনই এক ডায়েরির পাতা থেকে উঠে আসা একটা নাম। সেই নামে চোখ আটকেছে সিবিআই এর তদন্তকারীদের। নামটা কার? নামটা জনৈক মনীষ জৈনের। কে জনৈক মনীষ জৈন? প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই আধিকারিকদের হাতে আসা একটি ডায়েরিতে লেখা এই নাম। জনৈক মনীষ জৈনের নামের নিচে লেখা রয়েছে লক্ষ লক্ষ টাকার এন্ট্রি। সেই ডায়েরির পাতা দেখুন। এই সেই ডায়েরির পাতা, যে 24 ঘন্টার মেগা এক্সক্লুসিভ, যা কেউ দেখানোর সাহস পাবে না। এই জনৈক মনীষ জৈন কে? ডায়েরিতে কি লেখা? রওশন আলমের কাছ থেকে 3টি নোট বই পাওয়া গিয়েছিল। তার মধ্যে বহু ব্যক্তি যাদের টাকা দেওয়া হয়েছে, তাদের কোন তারিখে কত টাকা দেওয়া হয়েছে সেগুলো নথিবদ্ধ করা রয়েছে সেই নোট বইগুলোর মধ্যে। তার মধ্যে একটি নোট বই, যেটা লোকনাথ ডায়েরি বলে একটি নোট বই রয়েছে, সেই বাজেয়াপ্ত নোট বইয়ের 7 নম্বর পৃষ্ঠাতেই মনীষ জৈনের কথা উল্লেখ রয়েছে। প্রসঙ্গত 2024 সাল পর্যন্ত রাজ্যের শিক্ষা সচিব কিন্তু ছিলেন মনীষ জৈন, যাকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই এই মামলারই অন্যান্য বিষয়ে। নোটবুকে জনৈক মনীষ জৈনের নামের সঙ্গে লেখা 14 লক্ষ টাকার হিসেব। মাস ধরে ধরে টাকার হিসেবের এন্ট্রি রয়েছে। প্রথম এন্ট্রিতে 3 লক্ষ টাকার সঙ্গে লেখা জানুয়ারি, দ্বিতীয় এন্ট্রিতে 5 লক্ষ টাকার পাশে লেখা ফেব্রুয়ারি। 2021 এন্ট্রি 6 লক্ষ টাকা, যার পাশে লেখা 2 মার্চ 2021। জনৈক মনীষ জৈনের নামের পাশে টাকার অঙ্ক এবং এন্ট্রি কেন লেখা? প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে কি লাভবান এই জনৈক মনীষ জৈন? তিনি কি চাকরি বিক্রির ঘুষের টাকা পেয়েছিলেন? তিনি নিজে সেই টাকা নিয়েছিলেন নাকি অন্য কোথাও পাঠিয়েছিলেন? ডায়েরি হাতে আসার পর প্রশ্ন অনেক। আদালতে জমা দেওয়া চার্জশিটে বিভিন্ন সময় অনেক নামের উল্লেখ করেছে সিবিআই। তাপস মণ্ডলের থেকেও ডায়েরি উদ্ধার হয়েছিল, তাতেও কিছু নাম ছিল। তাহলে সিবিআই এর হাতে আসা ডায়েরিতে জনৈক মনীষ জৈনের নাম কেন এত গুরুত্বপূর্ণ হিসেবে উঠে আসছে? তাই না? প্রশ্নটা ওঠে না? মনীষ জৈন, জনৈক মনীষ জৈন কে? এখন এই মনীষ জৈন যার নামে এই উল্লেখ রয়েছে, তিনি কে সেটা রওশন আলমকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কিন্তু রওশন আলম যেটা বলছেন সেটা হলো যে তাকে অরুণ হাজরা তাকে এই নামটি এন্ট্রি করতে বলেছিল। অর্থাৎ তিনি যাদের যাদের টাকা দিতেন, সেই টাকা দেওয়ার যে টাকা কাকে দেওয়া হয়েছে, কবে দেওয়া হয়েছে, কি দেওয়া হয়েছে, কত অ্যামাউন্ট দেওয়া হয়েছে, সেগুলো তিনি লিখে রাখতেন। এ বিষয় নিয়ে এই হ্যান্ডরাইটিং এক্সপার্ট টেস্ট করানো হয়েছে রওশন আলমের, অর্থাৎ তার যে এটা তার হাতের লেখা সেটা কনফার্মেটরি স্টেটমেন্ট এসছে। পাশাপাশি রওশন আলমের বক্তব্য রেকর্ড করানো হয়েছে এবং তাকে সাক্ষী হিসেবে উল্লেখ করছে কিন্তু সিবিআই। ফলে এখন এই মনীষ জৈনের নাম নিয়ে কিন্তু রহস্য ঘনীভূত হয়েছে। কে এই মনীষ জৈন, যার নাম অর্থাৎ যাকে কবে কোন টাকা দেওয়া হয়েছে সেগুলো লিপিবদ্ধ করা রয়েছে? এখানেই চমকে যাচ্ছেন। এবার একটা বয়ান, চমকে দেওয়ার মতো বয়ান। মনে আছে আপনাদের অরুণ হাজরাকে? কে অরুণ হাজরা? দেখুন,
নিয়োগ দুর্নীতির অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্রের সঙ্গে সরাসরি যোগাযোগ থাকা অরুণ হাজরার নাম রয়েছে সিবিআই এর হাতে আসা ডায়েরিতে। উত্তর কলকাতার বিজেপি নেতা, যার নাম প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার সাপ্লিমেন্টারি চার্জশিটে সিবিআই দিয়েছিল, সেই অরুণ হাজরার এজেন্টের থেকে অন্তত 10টা ডায়েরি আর নোটবুক পেয়েছে সিবিআই। মূলত ঘুষের হিসেব লেখা ওই ডায়েরিগুলোতে রয়েছে একাধিক ব্যক্তির নাম। রওশন আলম নামে এক এজেন্টের থেকে পাওয়া লোকনাথ লেখা একটা ডায়েরিতেও জনৈক মনীষ জৈনের নামে চোখ আটকেছে সিবিআই এর তদন্তকারীদের। সূত্র কি বলছে জানেন? ডায়েরিতে নাম থাকা জনৈক মনীষ জৈনের পরিচয় স্পষ্ট হয়নি। এখানে জনৈক মনীষ জৈনের নামে কি লেখা? দেখা যাচ্ছে অরুণ হাজরার হয়ে টাকা সংগ্রহ করতেন মকবুল। সুজয় কৃষ্ণ ভদ্রকে কত টাকা পাঠানো হচ্ছে সেই হিসেব রাখার কাজ করতেন তিনি, আর এই কাজের জন্য মকবুল 6 মাস অন্তর 1 থেকে 2 লাখ টাকা করে পেতেন। তাহলে ডায়েরির পাতা এবং অরুণ হাজরার বয়ানে জনৈক মনীষ জৈনের নাম। সূত্রের আরো খবর, সিবিআই এর জিজ্ঞাসাবাদে ডায়েরিতে লেখা জনৈক মনীষ জৈনকে চেনেন না বলে দাবি করেছেন মকবুল হোসেন এবং অরুণ হাজরার এজেন্ট রওশন আলম। জনৈক মনীষ জৈনের পরিচয় জানা যায়নি, তবে এই মনীষ জৈন যে নিয়োগ দুর্নীতির বেশ বড় কেউকেটা, এই বিষয়ে কারোর কোনো সন্দেহ নেই। তবে যাই বলুন, দুর্নীতি এই বাংলায় ভোটের ইস্যু কবে হয়েছে? কত দুর্নীতি, তার অভিযোগ, তার তদন্ত এলো গেল, ভোটে কোনো রিফ্লেকশন না। সেই জন্যেই তো ধর্মে মন দিয়েছেন নেতারা, আর এই ধর্মের অঙ্ক দুপক্ষই কষছে। শুভেন্দু অধিকারীও কষছেন, এদিকে তৃণমূলের দেবাংশু। চতুর্দিকে অঙ্ক কষা চলছে। সামনে আর একটা ভোট এলো বলে অঙ্ক কষা বেড়ে গেছে। শুভেন্দু অধিকারী 180 অঙ্ক কষে দিয়েছিলেন আগে, তারপর 5% অঙ্ক অনেকদিন ধরে তিনি কষছেন। এইবার ওই 5% হিন্দু ভোটের তত্ত্ব খারিজ করতে নতুন করে অঙ্ক কষা শুরু করলেন তৃণমূলের তরুণ তুর্কি। কি বললেন তিনি? বললেন শুধু সংখ্যালঘু ভোটে মমতা বারবার ক্ষমতায় ফিরে আসেন, এ তত্ত্ব মিথ্যে। নস্যাৎ করতে গিয়ে দেবাংশুর অঙ্কটা তো আমাদের দেখতে হবে। দেখুন, 5% যদি সনাতনীরা 5%। 26-এর দিকে তাকিয়ে দিন কয়েক আগেই 180 আসনের টার্গেট বেঁধেছেন শুভেন্দু অধিকারী। রবিবার হলদিয়ায় অতিরিক্ত 5% হিন্দু ভোট চাইলেন বিরোধী দলনেতা। তার দাবি আর 5% হিন্দু ভোট বিজেপির ঝুলিতে এলেই উল্টে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ভোট দিতে যায় না 30% হিন্দু, 65 থেকে 68% ভোট দিতে যায়। একটু দয়া করবেন, উল্টে দেবো আমরা। শুভেন্দুর 180 আসনের টার্গেট ওড়াতে এক্স স্যান্ডেলে অঙ্ক কষেছিলেন দেবাংশু ভট্টাচার্য। এবার বিরোধী দলনেতার 5% হিন্দু ভোটের তত্ত্ব উড়িয়ে দিলেন তৃণমূলের এই তরুণ তুর্কি। সোমবার সোশ্যাল মিডিয়ায় রীতিমতো বোর্ড পেন হাতে নিয়ে হাজির হলেন দেবাংশু। বাংলার ধর্ম বা জাত কেন ফ্যাক্টর নয় তারও ব্যাখ্যা দিলেন। 2021-এ তৃণমূল সিট পেয়েছে 215টা। বিরোধী কে ছিল? বিজেপি। 2016-তে বিরোধী কে ছিল? বাম কংগ্রেস জোট, আমি লিখছি সংযুক্ত মোর্চা। কিন্তু তৃণমূল কটা সিট পেয়েছিল? 211টা। আমি বামেদের সেগুড়ে বালি দেওয়ার জন্য এই অঙ্কটা দিলাম যে বিরোধী বিজেপি বলে তৃণমূল জিতছে না। আপনারাও যখন প্রধান বিরোধী 2016-তে তৃণমূল প্রায় একই সংখ্যক সিটই পেয়েছিল। দেবাংশুর ব্যাখ্যা অনুযায়ী বাম কংগ্রেসকে সরিয়ে বিজেপি বিরোধী পরিসর দখল করেছে ঠিকই, কিন্তু সব হিন্দু তাদের ভোট দেয়নি। তাই বিরোধী বদলালেও শাসক শিবিরের আসন সংখ্যায় খুব বেশি হেরফের হয়নি। বাংলার নির্বাচনে হিন্দু মুসলমান এবং জাত হয় না। বাংলার নির্বাচনে একটাই ফ্যাক্টর, আর সেই ফ্যাক্টরটার নাম হচ্ছে ফরেজ
জি 24 ঘন্টায় ব্যাখ্যা দিতে গিয়ে বাঁকুড়া, ঝাড়গ্রাম, বর্ধমান, দুর্গাপুরের মতো হিন্দু প্রধান লোকসভা আসনগুলোতে তৃণমূলের জয়ের প্রসঙ্গ টেনে এনেছেন দেবাংশু। শুভেন্দু বাবুরা যতই বলুন আর 5 জন হিন্দু বেরোন, 7 জন হিন্দু বেরোন, আমি আবার আগেও বলেছি আবার বলছি, এ বাংলার মাটিতে প্রত্যেকটা ঘরে ঘরে আপনি একটা রামকৃষ্ণ দেব, একটা বিবেকানন্দ দেব অথবা একটা মা শারদার ছবি খুঁজে পাবেন। কিন্তু বাঙালি হিন্দুদের ঘরে আশারাম বাপু বা রাম রহিমের ছবি থাকে না। শুভেন্দু ছেড়ে দেওয়ার পাত্র নন। এদিন নাম না করে দেবাংশুকে তমলুকে হারের কথা মনে করিয়ে দিয়েছেন বিরোধী দলনেতা। 51টা মুসলিম বুথ আছে, পাঠিয়ে দেবো। মমতা ব্যানার্জি কটা ভোট পেয়েছে, আমি কটা ভোট পেয়েছি। আর হিন্দু বুথগুলো পাঠিয়ে দেবো, আমি কটা পেয়েছি। ওরা হিন্দু বুথে গণতান্ত্রিক লড়াই হয়। ওই তমলুকে যে ছোড়াটা গেছিল, ওই ছোড়াটা পোস্ট করেছে, হ্যাঁ ওই ভাটাংশু তো, যেটা গেছিল তমলুকে কানমোলা খেয়ে পালিয়েছে। সামনেই 26, ভোট মেশিনে কার অঙ্ক মিলবে? আজ শেষ করছি, কিন্তু রোজ রাত 9টায় মানে আগামীকাল আবার দেখা হচ্ছে জি 24 ঘন্টায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।